আসসালামু আলাইকুম ডিয়ার, সবাইকে স্বাগতম আমাদের 7 এর ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে কেমিস্ট্রি একটা পার্ট। সেই কেমিস্ট্রি পার্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 9-10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা কেমিস্ট্রি পড়ে, অর্থাৎ কেমিস্ট্রি পড়া যাতে লাগবে, তাদের জন্য ইলেকট্রন বিন্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ইলেকট্রন বিন্যাসের এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমি তো একটা সিম্পল মোলের ইলেকট্রন বিন্যাস দেখাবো, তারপর 118টা মোলের ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হয় সেটা আমরা এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে শিখতে পারবো, এবং এটা কীভাবে খুব দ্রুত করতে হয় সেটাও জানতে পারবো। যে কোনো মৌলকে যদি আপনাকে ইলেকট্রন বিন্যাস করতে দেয় তাহলে এটা অবশ্যই আপনার সর্বোচ্চ করলে আপনার 30 সেকেন্ড সময় লাগবে, এর ভিতরে আপনি এটা করতে পারবেন। কীভাবে করবেন সেটা অবশ্যই আমি এখন দেখিয়ে দেবো। প্রথম কিছু মোলের ইলেকট্রন বিন্যাস করে দেখাচ্ছি, যেমন সোডিয়াম, এর পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস হবে 1s 2s 2p6 3s1। তারপর সালফার, যার পারমাণবিক সংখ্যা 16, 1s 2s 2p 10 12 3 12 হচ্ছে 16। তারপর ধরতে পারবি ক্লোরিন 17, 1s 2s 2p6 3s2 3p5। তারপর আমি আরেকটা নিষ্ক্রিয় গ্যাসের মৌল যদি ইলেকট্রন বিন্যাস করি সেটা হচ্ছে নিয়ন, যার পারমাণবিক সংখ্যা 10, ইলেকট্রন বিন্যাস হবে এরকম 1s 2s 2p6 6 10। তাহলে এটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস। এখন এই নিষ্ক্রিয় গ্যাসের সাহায্যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটাই আমরা আজকে দেখাবো। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে দেখতে পাই যে 2p6 পর্যন্ত সবকটা মৌলের ভিতরে আছে, 2p6 পর্যন্ত 2p6, অর্থাৎ এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস আমি না করলেও পারতাম, কারণ আমি জানি এই পর্যন্ত কার ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় গ্যাস নিয়মের ইলেকট্রন বিন্যাস। এটাকে যদি আমি আদর্শ হিসাবে ধরি তাহলে এই ইলেকট্রন বিন্যাসগুলো আমি করবো না, আমি শুধু করবো এর পরের ইলেকট্রন বিন্যাসগুলো দেখাবো, অর্থাৎ শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস দেখাবো আমি, যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসগুলো কিরকম হবে নিয়ন বাদে। অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাস যেহেতু আমি জানি, তাহলে এই জায়গাটার এই ইলেকট্রন বিন্যাসটা না লিখে এখানে শুধু আমি বড় করে লিখে দেবো নিয়ন লিখে দেবো, তারপর শুধু লিখবো 3s 3p, অর্থাৎ 3s2 3p5, এইভাবে আমি দেখাবো। তারপর হচ্ছে এখানে ঠিক সেম জিনিস, আমি নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, এই নিষ্ক্রিয় গ্যাস, তারপরে ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে নিয়ন নিষ্ক্রিয় গ্যাস, তারপরে ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এখানে সিস্টেম হচ্ছে এরকম, কোনো একটা মোলের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে এর আগে, অর্থাৎ পূর্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে ওই নিষ্ক্রিয় গ্যাসটা বসিয়ে দেবো, তারপর হচ্ছে কি কি কক্ষপথগুলো থাকবে ওইটা লিখবো। যেমন আপনাকে যদি আমি বলি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস, জিঙ্কের পারমাণবিক সংখ্যা আমরা জানি কত 30। তাহলে এখন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমরা যদি এইভাবে করি তাহলে আমাদের অনেক বড় হবে মোটামুটি। তাহলে এটাকে যদি আমি নিষ্ক্রিয় গ্যাসের পদ্ধতিতে করি তাহলে কিভাবে করবো, জিঙ্কের পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস করবে অবশ্যই আর্গন, যার পারমাণবিক সংখ্যা কত আর্গনের পারমাণবিক সংখ্যা কত 18। তাদের মানে হচ্ছে এখানে আমি 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে ফেলছি। এখানে আর্গন 18 লেখার অর্থ হচ্ছে এখানে 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করে ফেলছি, ওটা আমার দেখানোর প্রয়োজন নেই। এরপরে যে শক্তি স্তরগুলো আমার লিখতে হবে, অর্থাৎ আমি শুধু ওই শক্তি স্তরগুলো লিখে দেব, সেটা হচ্ছে কি 3d 4s। তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 4s2 3d তে। তাহলে দেখেন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কত, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটাকে আর্গন লিখবো, তারপর লিখবো 3d10 4s2, এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস, যেটা আমরা জানি, ওটা বারবার লেখার প্রয়োজন নেই। তাহলে এই ইলেকট্রন বিন্যাস, বাকিগুলো হচ্ছে জিঙ্কের কক্ষপথের ইলেকট্রন বিন্যাস। তাহলে এইভাবে আমরা যে কোনো একটা মোলে ইলেকট্রন বিন্যাস করতে পারবো খুব সহজে। যেমন আমরা যদি বড় মৌল, সবচেয়ে বড় মৌল যেটা 118 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ওজি, যেটা অর্গানাইজেশন বলি আমরা, সেই অর্গানাইজেশন ইলেকট্রন বিন্যাস আমরা ঠিক এইভাবে খুব সহজে করতে পারবো। এখন এই যে নিষ্ক্রিয় গ্যাস কখন কোনটা বসবে, তারপর এটার পর যে কোন অরবিটাল বসবে, সেটা কিভাবে করলাম সেটা এখন আমি দেখানোর চেষ্টা করব। এই জন্য প্রথমে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো জেনে রাখতে হবে যে আমাদের কয়টা নিষ্ক্রিয় গ্যাস আছে। প্রথমে 1 নম্বর আছে হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা 2, তারপর আছে নিয়ন, যার পারমাণবিক সংখ্যা 10, তারপর আছে আর্গন, যার পারমাণবিক সংখ্যা 18, তারপর আছে ক্রিপ্টন, যার পারমাণবিক সংখ্যা 36, তারপর আছে জেনন, যার পারমাণবিক সংখ্যা 54, পারমাণবিক সংখ্যা 54, জেননের পর আছে রেডন, যার পারমাণবিক সংখ্যা 86, তারপর আছে অর্গানাইজেশন 118। এটা একটু কম আকারে মনে রাখতে হবে, এটা 1 নম্বর,
এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস। ক্রমওয়ার্কের নিষ্ক্রিয় গ্যাসগুলো মনে রাখতে হবে, আর হচ্ছে এটার পারমাণবিক সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে। এটার পারমাণবিক সংখ্যা এবং ক্রমশ মনে রাখার পর এখন আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি তো বলে দিলাম যে নিষ্ক্রিয় গ্যাস, যেমন আমাকে যদি বলে যে কোনো একটা মূল্য, যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটাই আমি করেছি, যেটা পারমাণবিক সংখ্যা 30, এটা করার সময় এখানে কোন নিষ্ক্রিয় গ্যাস বলবে সেটা বলেছিলাম। এর পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা, অর্থাৎ জিঙ্ক পারমাণবিক সংখ্যা 30, এর আগে নিষ্ক্রিয় গ্যাস কোনটা, এর আগে নিষ্ক্রিয় গ্যাস শেষের গা আমরা দেখতে পাচ্ছি আর্গন, যার পারমাণবিক সংখ্যা 18, তার পূর্বে আছে নিয়ন 10, তার মানে হচ্ছে জিঙ্কের কাছাকাছি কিন্তু তার চেয়ে ছোট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাস যেটা, সেটাই এখানে বলবো। সেটা বলছিল কোনটা, আর্গন। জিঙ্কের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে, যেটা তার চেয়ে পারমাণবিক সংখ্যা কম, সেই নিষ্ক্রিয় গ্যাসটা এখানে বলবো। বসার পরে এখানে আমরা কিছু অরবিটাল লিখছিলাম 3d 4s, এটা ছিল জিঙ্কের ইলেকট্রন। এখন আমরা দেখতে হবে এই অরবিটালগুলো আমি কিভাবে লিখি। এই অরবিটাল কোনটা বলবে সেটা ডিপেন্ড করবে আপনার সম্পূর্ণ নিষ্ক্রিয় গ্যাসের উপর। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস আমি কোনটা লিখতেছি ওটার উপর ডিপেন্ড করে আমার এখানে অরবিটালগুলো লিখতে হবে। এখানে অরবিটাল লেখার সিস্টেমগুলো আমি বলে দিই, যে আমার নিষ্ক্রিয় গ্যাস যদি হয় নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস যদি হয় নিয়ন, তখন যে অরবিটালগুলো বলবে সেটা হচ্ছে যত নাম্বার নিষ্ক্রিয় গ্যাস তত নং ডি অরবিটাল। এটা কত নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, 2 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এটা 2 নাম্বার ডি অরবিটাল, তার মানে 2d অরবিটাল। এবং এই ডি এর নাম্বারের সাথে 1 যোগ করে s আর p হবে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে হয় 3s 3p, আর এটার সাথে 1 বিয়োগ করলে হবে f অরবিটাল, তার মানে 1f। আমি আবার বলছি, যত নাম্বার নিষ্ক্রিয় গ্যাস তত নাম্বার ডি অরবিটাল, তার সাথে 1 যোগ করে s আর p অরবিটাল হবে, এবং তার থেকে 1 বিয়োগ করে হবে f অরবিটাল। এটা গেছে নিয়ম। তারপর হচ্ছে আর্গন যদি বসে, আর্গন যদি বসে, আর্গন কত নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, 3 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস। যেহেতু আর্গন 3 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, তাহলে 3 নাম্বার ডি অরবিটাল, 3d বসবে, তার সাথে 1 যোগ করে 4s 4p বসবে, এবং তার থেকে 1 বিয়োগ করে 2f বসবে। তার মানে এখানে সিস্টেমটা হচ্ছে লিখে d এর সাথে যদি 1 যোগ করি তাহলে পাবো s আর p, আর d এর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে পাবো f অরবিটাল। এটা হচ্ছে মূল সিস্টেম। d এর সাথে 1 যোগ করলে s আর p, d থেকে 1 বিয়োগ করলে f অরবিটাল পাবো। যত নাম্বার নিষ্ক্রিয় গ্যাস তত নাম্বার d অরবিটাল। তারপর যদি ক্রিপ্টন নেই, ক্রিপ্টন কত নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, 4 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এখানে কত বসবে 4d, তার সাথে 1 যোগ করে 5s 5p, 1 বিয়োগ করে 3f। তেমনি ভাবে ক্রিপ্টনের পর আছে জেনন, জেনন কত নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, 5 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, তার মানে 5d 6s 6p, এবং তার সাথে 1 যোগ করলে তার সাথে 1 বিয়োগ করলে 4f। জেননের পর যেটা আছে সেটা হচ্ছে রেডন, রেডন কত নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, 6 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, তার মানে 6d 7s 7p, তার সাথে 1 বিয়োগ করলে 5f। যে অর্গানিজম আমাদের লাগে না, কারণ এর পরে আর কোনো মৌল নেই। তার মানে এগুলো নিষ্ক্রিয় গ্যাস দিয়ে মোটামুটি সব ইলেকট্রন বের করতে পারবো। এই সিস্টেমটা মনে রাখতে। এখন এখানে এখানে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করে আমি এই সবগুলো শক্তিটা খুব সহজে মনে রেখে সব ইলেকট্রন বের করতে পারবো। এখানে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই 1f 2d 2f এবং 3f, এই কটা অরবিটালের অস্তিত্ব নাই। এটা কোয়ান্টাম সংখ্যা দ্বারা দেখানো যায় যে এই 4টা অরবিটালের অস্তিত্ব নেই, বা এই 4টা অরবিটাল সম্ভব না। তার মানে এই অরবিটালগুলো এখানে থাকবে না। বাকি যে অরবিটালগুলো আছে এই অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করাতে হবে। এখন এই ক্ষেত্রে, অর্থাৎ আমার এই নিয়মের সিস্টেমের ক্ষেত্রে, এই সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের জন্য ইলেকট্রন প্রবেশের সিস্টেম হলো আগে s এ যাবে, তারপরে f এ যাবে, তারপরে d তে যাবে, তারপরে p তে যাবে। ইলেকট্রন প্রবেশের ধারা কি, s f d p, অর্থাৎ প্রথমে ইলেকট্রন s এ যাবে, s এ যাওয়ার পর যদি থাকে ইলেকট্রন তাহলে f এ যাবে, f এর পর যাওয়ার পর যদি থাকে ইলেকট্রন তারপর d তে যাবে, d তে যাওয়ার পর যদি ইলেকট্রন থাকে তাহলে সর্বশেষ p তে যাবে। এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে মোটামুটি এই সিস্টেম। অর্থাৎ এইটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ইলেকট্রন বিন্যাস করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি কিছু কিছু বড় বড় মৌল যেগুলো ইলেকট্রন বিন্যাস কিভাবে খুব সহজে করা যায়।
যদি যে কোনো একটা বড় মোল নেই, বা আমি আগে জিঙ্কের ওটাই দেখাই যে ওটা কীভাবে করছিলাম, জিঙ্ক 30, তাহলে এর পূর্ববর্তী অর্থাৎ এর কাছাকাছি সবচেয়ে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস যেটা এটা হচ্ছে কম বা এর চেয়ে ছোটো, সেটা হচ্ছে আর্গন। দিলাম আর্গন, গেল 18। তারপর আর্গন কয় নাম্বার নিষ্ক্রিয় গ্যাস? আর্গন দেখতে পাচ্ছি আমি 3 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, তার মানে 3D 4S 4P। আর এখানে 2F আমি দেখাচ্ছি 2F এর অস্তিত্ব নাই, এই জন্য 2F লিখে নেই। তারপর আমার ইলেকট্রন প্রবেশ সিস্টেমটি প্রথমে এসে যাবে, তাহলে 18টা প্রথমে এসে যায় 2টা, 18 2 20টা এসে যাবে। তারপর কিসে যাবে? F এ যাবে। এখানে যদি F অরবিটাল নাই তাহলে F বাদ, তাহলে যাবে কোথায়? D অরবিটালে যাবে। তাহলে D অরবিটাল যেতে পারে কয়টা? 10টা আছে, 10টা। তাহলে এটা হচ্ছে আমার জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। সেখানে আর অরবিটাল নেই, এই জন্য P তে শূন্য, অর্থাৎ P আমরা লিখি না। তাহলে এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। এখন যদি একটা নিষ্ক্রিয় গ্যাসের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, যেমন রেডন পরমাণু সংখ্যা CS, এর ইলেকট্রন বিন্যাস কি হবে? রেডনের পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা? আমরা দেখতে পাচ্ছি জেনন, যার পরমাণু সংখ্যা 54। জেনন কত নম্বর নিষ্ক্রিয় গ্যাস? 5 নম্বর নিষ্ক্রিয়। তাহলে কত বসবে? 5D, তার সাথে এক যোগ করে 6S 6P, এবং এর সাথে এক বিয়োগ করে 4F পাওয়া যাবে। এখন ইলেকট্রন প্রবেশের সিস্টেম আমার এখানে 54টা অলরেডি দেখানো হয়ে গেছে, তাহলে বাকি যেগুলো আছে ওগুলো আমি প্রবেশ করাবো। প্রথমে যাবে S এ 2টা 54 আর 56, তারপর যাবে F এ জায়গাটা 14টা 56 আর 14 60 70, তারপর D তে যায় 10টা 70 আর 10 80, আর P তে যায় 6 86টা। এটা হচ্ছে আমার রেডন ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখানে আমি বলছি 30 সেকেন্ড লাগবে, এটা 30 সেকেন্ড লাগবে, প্র্যাকটিস থাকলে আরো কম 10-20 সেকেন্ডে এটা সম্পূর্ণ করা সম্ভব। তারপর সবচেয়ে বড় মূল্য যে ইলেকট্রন বিন্যাসটা আমি ওটাই দেখাচ্ছি সর্বশেষ, সেটা হচ্ছে অর্গানিজম OG 118। আমি বলছি এটা ইলেকট্রন বিন্যাস 30 সেকেন্ডে করা সম্ভব, 30 সেকেন্ডের চাইতেও খুব দ্রুত করা সম্ভব। অর্গানিজম 118, তার পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা? রেডন, দিয়ে দিলাম 86। তারপর রেডন কয় নম্বর নিষ্ক্রিয় গ্যাস? রেডন হচ্ছে আমার 6 নম্বর নিষ্ক্রিয় গ্যাস, তাহলে বসবে 6D, তার সাথে এক যোগ করে 7S 7B, তার সাথে এক বিয়োগ করে 5F। রেডন 86। এখন আমার ইলেকট্রন প্রবেশের সিস্টেম, বাকি যে ইলেকট্রনগুলো আছে ওগুলো প্রবেশ করার সিস্টেম কি? SFDP। তাহলে প্রথমে যাবে S এ 2টা, তারপর F এ যাবে 14টা, তারপর D তে যাবে 10টা, তারপর B তে যাবে 6টা। এটা হচ্ছে আমার অর্গানিজম 118 মোলের ইলেকট্রন বিন্যাস। এখানে 86টা রেডনের মাধ্যমে দেখানো হয়ে গেছে। তাহলে এই যে অর্গানিজম 118 ইলেকট্রন বিন্যাস, বেসিক্যালি এটাও 30 সেকেন্ড লাগার কথা না যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। এভাবে পটেনশিয়ালি যে কোনো মোলের ইলেকট্রন বিন্যাস করতে পারি, অর্থাৎ 118 মোলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। কিন্তু এখানে হচ্ছে টোটাল 118টা মোলের ভিতরে 20 থেকে 22টা মোল আছে যারা এই রুলস ফলো করবে না, ওদেরকে আবার আলাদা 2টা সাব রুলে ফেলা যায়, আলাদা ছোট 2টা রুলসে ফেলা যায়। অর্থাৎ এই সিস্টেমই করা লাগবে, বাট ওই দুটো হচ্ছে একটু ডিফারেন্ট, অর্থাৎ ভিন্ন আচরণ প্রদর্শন করে। ওই 20 থেকে 22টা মোল আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে ওগুলো কিভাবে করতে হবে। কাজে গেছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওগুলো যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।